narration narration আপনি না পারবে ন্যারেশন মানে উক্তি। বক্তার কথাকে কি বলা হয়? ন্যারেশন বলা হয়। এখন এই ন্যারেশন দুই প্রকার, একটা হলো তোমার ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হলো প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট ন্যারেশন হলো পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি। হ্যাঁ, ডিরেক্ট ন্যারেশন হলো যে বক্তার কথার কোনো পরিবর্তন না করে হুবহু তার ভাষায় বর্ণনা করাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর যদি আমরা বক্তার কথার পরিবর্তন করে নিজের ভাষায় বর্ণনা করি সেটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। আর ন্যারেশন করার সময় যে সমস্ত জিনিস আমাদেরকে জানতে হয়, যেমন ধরো এরকম একটা বাক্য লেখা আছে, হি said that he said to me, দিয়ে আগে he said to me, কমা ইনভার্টেড কমার ভিতরে honesty is the best policy। এখন এই যে এই হিটাকে বলা হয় স্পিকার বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। হিটাকে বলা হবে কি? স্পিকার বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। হ্যাঁ, স্পিকার বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। যে ভার্ব দ্বারা ডাইরেক্ট স্পিচের সূচনা করা হয় এটার নাম হলো রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, যে ভার্ব দ্বারা ডাইরেক্ট স্পিচ এর সূচনা করা হয় এটার নাম হলো রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটার নাম হলো তোমার ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস। আর ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস এর ভিতরে যে অংশটুকু আছে আসসালামু আলাইকুম এটার নাম হলো ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? জি স্যার, রিপোর্টেড তাহলে স্পিচ। আমরা আবার খেয়াল করি, স্যার আমাদের কি স্যার প্যাসেজ ন্যারেশন আছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আমি কি এখন প্যাসেজ ন্যারেশন বা কোনো ন্যারেশনে নাই, আমি যেটা পড়াচ্ছি সেটা দেখো। তোমাদের প্যাসেজ ন্যারেশনও নাই, এই নরমাল ন্যারেশন এগুলোও নাই। ক্যাডেটে সাধারণত ন্যারেশন আসে না বললেই চলে, তারপরেও মোটামুটি ভাবে ন্যারেশনটা একটু পড়লে যদি কখনো কোনো জায়গায় কাজে লাগে, কোনো স্কুলে অ্যাডমিশন দাও সেই ক্ষেত্রে কাজে লাগে। ভয়েজও ক্যাডেটে না, ভয়েজও ক্যাডেটে আসে না। ক্যাডেটে আসে হলো তোমার চেঞ্জ অফ ডিগ্রি আসে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে, আর হলো যে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ, এদের পারস্পরিক চেঞ্জিং, অ্যাফার্মেটিভ নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এগুলো আসে। তো যাই হোক, এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা স্পিকার। রিপোর্টিং ভার্ব অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই দুইটা হলো কোটেশন মার্কস বা ইনভার্টেড কমা। আর এই কোটেশন মার্কস এর ভিতরে যে অংশটা আছে এটার নাম হলো ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। যার নাম ডাইরেক্ট স্পিচ তার নাম হলো রিপোর্টেড। আচ্ছা, এখন এক এক সেন্টেন্সের এক এক ধরনের ন্যারেশন চেঞ্জ হবে। প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা ন্যারেশন চেঞ্জ হবে। ন্যারেশন চেঞ্জের কিছু বিষয় আছে, যেমন কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হয়, পার্সন পরিবর্তন করতে হয়, টেন্স পরিবর্তন করতে হয়। হ্যাঁ, টেন্স এবং পার্সন এবং টেন্স এই দুইটা হলো মুখ্য বিষয়, এই দুইটা পরিবর্তন করতে হয়। ডাইরেক্ট স্পিচে যদি কোনো ফার্স্ট পারসন থাকে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর যদি কোনো সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। যেমন ধরো এটা আমরা পরে করি, এরকম বাক্য লেখা আছে যে হি said to me, সে আমাকে বলল যে I went to Dhaka to meet you yesterday। ধরো এরকম একটা বাক্য দেওয়া আছে যে he said to me I went to Dhaka to meet you yesterday। আমি গতকাল তোমার সাথে দেখা করার জন্য ঢাকা গিয়েছিলাম। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন ফার্স্ট কাজ হলো
এই ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ এটা কি ধরনের সেন্টেন্স এটা খেয়াল করতে হবে। এটা অ্যাসার্টিভ হলে এক ধরনের ডাইরেক্ট স্পিচ পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে, ইন্টারগেটিভে আরেক ধরনের হবে, ইম্পারেটিভে, মানে এক এক সেন্টেন্স এক এক ধরনের হবে। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের জেনারেশন চেঞ্জ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করি। আমরা যখন দেখব ডাইরেক্ট স্পিচটি অ্যাসার্টিভ, তখন আমরা মনে করব যে ডাইরেক্ট স্পিচ যদি অ্যাসার্টিভ হয় এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন না করলেও চলে, তবে সে এর পর যদি টু থাকে, মানে সে এর পরে টু থাকলে তারপর একটা অবজেক্ট থাকতেই হবে। সে এর পরে টু থাকলে সে এবং টু এই দুইটা মিলে হয় টেল। কথা বলে কে? সে এবং টু এই দুটি মিলে হয় টেল। আর এই যে ফর্মে থাকবে টেলকেও তোমার সেই ফর্মে লিখতে হবে, সেই ফর্মে। জি, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম লিখবা, পাস্ট ফর্মে থাকলে পাস্ট ফর্মে লিখবা। তাহলে আমরা এখানে দেখি যে এখানে said to me, he said to me, তাহলে আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচ যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, যেমন he said to me আমার পরিবর্তন করে লিখতে হবে he told me, যেহেতু পাস্ট ফর্মে আছে এই জন্য told me লিখলাম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কমা টমা এগুলো সবকিছুর পরিবর্তে বসে that। এইটুকু বুঝতে পারছো? জি স্যার। এখানে যদি প্রিপজিশন যুগে অবজেক্ট না থাকতো, শুধু এইটুক লেখা থাকতো he said, তাহলে তুমি কিছু পরিবর্তন করতে না, ইনডিরেক্ট he said লিখ। যখনই প্রিপজিশন যুগ অবজেক্ট থাকবে তখন রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম he told me। এখন আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে পারসন পরিবর্তন, দুটি পারসন কথা রিপিট হচ্ছে, এবার সরকার থেকে রিপিট আসে। এখন ঠিক আছে? দেখো জি স্যার। জি স্যার। জি স্যার। শোনো, পারসন পরিবর্তনে খেয়াল করতে হবে অনলি দুটি পারসন পরিবর্তন হবে, শুধু ফার্স্ট পারসন পরিবর্তন হয় আর সেকেন্ড পারসন পরিবর্তন হয়, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। আর মনে রাখবা যে পারসন পরিবর্তন হবে কিন্তু কেস পরিবর্তন হবে না। আমি যে ওয়ার্ডটা পরিবর্তন করতেছি সেটা যদি সাবজেক্টিভ ফর্মে থাকে পরিবর্তন করে যা লিখবো সেটা সাবজেক্টিভ ফর্মে লিখবো, যদি অবজেক্টিভ কেস থাকে পরিবর্তন করে আমাকে অবজেক্টিভ কেসে লিখতে হবে। তাহলে মনে রাখতে হবে যে পারসন পরিবর্তন হয় কিন্তু কেস পরিবর্তন হয় না। আর কোন কোন পারসন পরিবর্তন হয়? শুধু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট স্পিচে যদি কোনো ফার্স্ট পারসন থাকে সেটা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাঁ, ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আর যদি কোনো সেকেন্ড পারসন থাকে সেকেন্ড পারসন পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। স্যার তাহলে মনে রাখতে হবে ফার্স্ট পারসন বলো। যদি স্যার সেকেন্ড পারসন থাকে, যদি স্যার অবজেক্ট না থাকে তখন? আরে তুমি সেপন তো আমাকে যাইতে দাও তো, আমি তাকে বোঝাচ্ছি, এটা খেয়াল করবে না তুমি? জি স্যার। তাহলে আমরা দেখব যে যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পারসনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি সেন্টেন্সে সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এটুকু বুঝতে পারছো? এখন যে বিষয় হলো যে এখানে সেকেন্ড পারসন আছে কিন্তু এই ক্ষেত্রে অবজেক্ট নেই। যদি এরকম হয় এই সেকেন্ড পারসন পরিবর্তন না করলেও চলে, তবে থার্ড পারসন লেখা বেটার। দেখা গেল যে এখানে সেকেন্ড পারসন আছে কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই, সেক্ষেত্রে ওই সেকেন্ড পারসন পরিবর্তন না করলেও চলে, তবে পরিবর্তন করে আমরা থার্ড পারসন লিখবো, সেটাই বেটার। ঠিক আছে? এখন আমরা তাহলে দেখি, কথা কম, আমি যেটা পড়াচ্ছি আগে সেটা দেখো। তাহলে হি টোল্ড মি, এই কমার পরিবর্তে বসছে দ্যাট। এখানে দেখো আছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন করে আমাকে কি লিখতে হবে? হি লিখতে হবে। আর এটাও যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে আমি তাই সাবজেক্টিভ ফর্মে লিখলাম। এই হিটা কি বুঝতে পারছো? তাহলে আই পরিবর্তন করে হি। এখন আরেকটু ভেজাল হইলো, এই রিপোর্টিং ভার্ব এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না।
রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট পিসের টেন্সের পরিবর্তন হয় না। আর এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটা পরিবর্তন হয়। এটা যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে এই সাইডে রিপোর্টের স্পিড যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ওটা পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। সহজ বুদ্ধি হলো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এই সাইডে অ্যামিজার থাকে তাহলে অ্যামিজারে পাস্ট ফর্ম লিখতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড লিখতে হবে, শ্যাল থাকলে শুড লিখতে হবে, উইল থাকলে উড লিখতে হবে। মানে যে ফর্মটা থাকবে সেটা পাস্ট ফর্ম। শুধু ব্যতিক্রম দুটি ক্ষেত্রে, যেটা পাস্ট ইনডিফিনিট আছে এই সাইডে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এই পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আচ্ছা। আর যদি দেখা যায় যে এই সাইডে পাস্ট টেন্স আছে এই সাইডে চিরন্তন সত্য, তাহলে তো কোনো সমস্যা নেই, সেগুলো তো পরিবর্তনই হবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এটা সেইড আছে আর এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট উপরে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড গন, হ্যাড গন টু ঢাকা, টু ঢাকা, টু মিট ইয়েস্টারডে, ইউ ইয়েস্টারডে। মিট আছে ইউ, ইউ হইল সেকেন্ড পারসন, অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এর পরিবর্তে তোমাকে লিখতে হবে মি, মি লিখতে হবে। আরেকটা বিষয় হলো নিকটবাচক শব্দের পরিবর্তে আমাকে দূরত্ববাচক শব্দ লিখতে হবে। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, দিস থাকলে দ্যাট, ঠিক আছে? টুমরো থাকলে দ্যাট ডে বা দা নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে যদি স্যার গো থাকে তাহলে কি আমরা দ্য কাম ডে লিখবো? বিফোর। হ্যাঁ, তাহলে এইভাবে চেঞ্জ করতে হয়, নিকটবাচক শব্দের পরিবর্তে দূরত্ববাচক শব্দ লিখতে হয়। স্যার গো থাকলে কি আমরা কাম লিখবো? হ্যাঁ, ইয়েস্টারডে আছে, তুমি লিখবা দা প্রিভিয়াস, PREVIOUS, শেষ চিহ্ন অলওয়েজ ফুল স্টপ। আমরা যে কোনো সেন্টেন্সে নারেশন করি না কেন দ্য ডে বিফোর লিখি তা সমস্যা হবে? সমস্যা মানে ওটা কাটা দিবে, হবে না। ইয়েস্টারডে থাকলে তুমি লিখবা দা প্রিভিয়াস ডে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার যদি টুমরো থাকে তাহলে কি লিখতে হবে? আবার দেখো, যদি বাক্যটা এরকম থাকে যে he said, I will go home tomorrow, he said, I will go home tomorrow. তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, said এর পরে প্রিপজিশন যুগে অবজেক্ট নেই। আমাদের এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন না করলেও চলবে বা না করাটাই বেটার, এখানে পরিবর্তন হবে না। হি সেইড আছে, তুমি লেখো হি সেইড। এখানে কিন্তু আর টোল্ড লেখা যাবে না, কারণ আমরা জানি টোল্ড কখন হয়, সে এর পরে যখন টু থাকবে, এই সে আর টু এই দুইটা মিলা হয় টেল। আর ওই সেটা যে টেন্স বা যে ফর্মে থাকে টেলকেও ঠিক সেই টেন্স বা সেই ফর্মে লিখতে হয়। এই ক্ষেত্রে তার প্রিপজিশন যোগ অবজেক্ট নাই, সো এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে না। তাহলে হি সেইড এই কমায়ের পরিবর্তে আমাদের কি লিখতে হবে? দ্যাট। দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে কমায়ের পরিবর্তে দ্যাট বসে। আচ্ছা, ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাই লিখলাম হি। আর সেইড দেখো আছে পাস্ট ফর্ম, এই সাইড আছে উইল, তাহলে উইলের পাস্ট ফর্ম কি? উড। উড। হ্যাঁ, উড গো হোম। এই টুমরো পরিবর্তে লেখো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। বুঝতে পারছো? জি স্যার। আরেকটা জিনিস দেখো, হি উইল সে টু মি I have no money to help you. দেখো, he will say to me, সে আমাকে বলবে I have no money to help you, তোমাকে সাহায্য করার মতো আমার টাকা নেই।
স্যার স্যার ওখানে যে লেখছেন হি সেড এখানে আমি হি টোল্ড দিতে পারবো না? হ্যাঁ পারবা, ভুল হবে। Yes, sir. স্যার তুমি বলার লিখতে পর পারবা কিন্তু ভুল হবে। আচ্ছা, হি উইল সে টু মি, তাহলে আমরা এখানে লিখব হি উইল টেল মি, হি উইল টেল মি। হ্যাঁ, একটু বুঝতে পারছো না? জি স্যার জি স্যার কমায়ের পরিবর্তে দ্যাট। আচ্ছা, ফার্স্ট পারসন পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। এখন আই এর পরে হ্যাভ ছিল, হির পরে হ্যাজ হবে। এখানে টেন্সের পরিবর্তন হইল না, কেন? কারণ দেখো রিপোর্টিং ভার্ব এবার ফিউচার টেন্সে আছে। কারণ আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে তোমার এই ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। ঠিক আছে? জি স্যার। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। স্যার যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকলে কন্টিনিউয়াস পারফেক্ট। তোমার যে কোনো প্রেজেন্ট বা যে কোনো ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচারের গ্রুপে থাকলেই এই সাইডের টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে ডিস্টার্ব, তাহলে এই সাইডে পরিবর্তন হবে। এখানে দেখো হি উইল টেল মি লেখা আছে, ফিউচার টেন্স আছে, পারসন পরিবর্তন হয়েছে, আই এর পরে হ্যাভ ছিল, এখন হির পরে তার হ্যাভ বসবে। হি হ্যাজ নো মানি টু হেল্প ইওর পরিবর্তে কি লিখবা? সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, টু হেল্প। ঠিক আছে? আবার আমি এরকম দেখলাম যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে ঠিকই, কিন্তু ডাইরেক্ট স্পিচে তোমার চিরন্তন সত্য কথা বুঝাইছে। যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা ঐতিহাসিক সত্য বুঝায়, এগুলো কিন্তু যে কোনো গ্রামারেই যাও না কেন এগুলো অলওয়েজ তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এগুলো টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন আমি বললাম যে টিচার সেড কমা ইনভার্টেড কমার ভিতরে লিখছি যে honesty is the best policy. Honesty is the best policy. তাহলে তুমিও তাই লিখবা, টিচার said that honesty is the best policy. বুঝতে পারছো? আরে তুমি কি বাংলা বোঝো না বোকা? শোনো, ঐতিহাসিক ঘটনা হোক বা যে কোনো সত্য ঘটনা, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য, যাই হোক না কেন এগুলো টেন্সের পরিবর্তন হয় না। হ্যাঁ, টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আবার আমরা জানি যে শ্যালের পাস্ট ফর্ম কি? শুড। উইলের পাস্ট ফর্ম উড। আবার ইউজড টু, অট টু, এগুলো শুধু অতীতেই ব্যবহৃত হয়। দেখুন এই সাইডেও তোমার পাস্ট টেন্স আছে, ওই সাইডে শুড, উড বা ইউজড টু, অট টু এরকম লেখা আছে। যদি এরকম থাকে তাহলে কিন্তু ওগুলোরও টেন্সের পরিবর্তন হবে না। যেমন একটা বাক্য দেখো এরকম, he said to me we ought to love our country. We ought to love our country. এই ক্ষেত্রে দেখো he said to me পরিবর্তনে তুমি লেখলা কি যে he told me। এখন আরেকটা বিষয় খেয়াল করো, কমার পরিবর্তে আগে দ্যাট লিখে নাও, he told me that। এখন আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করো, সে আমাকে বলল আমাদের দেশকে ভালোবাসা উচিত। আমাদের দেশকে ভালোবাসা উচিত। আমি যদি বলি তাদের দেশকে ভালোবাসা উচিত, তাহলে কি আমার দেশকে কি আমার ভালোবাসা উচিত নয়? এই ক্ষেত্রে
এই পার্সন পরিবর্তন হবে না। He told me that we ought to love our country. ক্লাস করতেছি ক্লাস এখানে না হইলো পার্সনের পরিবর্তন, না হইলো তোমার টেন্সের পরিবর্তন। জান আচ্ছা, আবার দেখো আর যদি স্যার তাদের দেশকে বোঝায়, তাদের দেশকে সাধারণত বোঝায় না, সে যখন আমাকে বলবে তখন আমার দেশকেই বোঝাবে। আর যখন আমার দেশকে, যেমন মনে করো হি সেড টু মি, আমি ধরো এরকম লিখছি, আরেকটা বাক্য খেয়াল করো, যেমন he said to me we are mortal, we are mortal। আচ্ছা, সে আমাকে বলল যে আমরা মরণশীল। সে আমাকে যে বললো, আমি আর সে তো একই ব্যক্তি। এখন আমি যদি বলি যে he told me that they are mortal, তারা মরণশীল, এর মানে কি তুমি মরণশীল নয়? তুমি কি মরবা না? এই জিনিসটা আবার খেয়াল করতে হবে। সব জায়গায় যে শুধু নিয়ম অনুযায়ী পরিবর্তনই হবে তা কিন্তু হবে না। তাহলে তুমি এখানে লিখবা he told me that we are mortal, যে সে আমাকে বললো যে আমরা মরণশীল। আর তুমি যদি লেখো যে সে আমাকে বললো যে তারা মরণশীল, এর মানে কি তারাই শুধু মরবো, তোমরা আর জীবনে মরবা না। ঠিক আছে না? এটা কিন্তু হবে না বললে ভালোই হতো। না বললে ভালো হইতো না। শোনো, মানুষ কিন্তু মরে না, মানুষের আত্মার শুধু স্থানান্তর ঘটে। আর একটা কথা আছে, হ্যাঁ, কীর্তিমানের মৃত্যু নাই, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয় না, বয়সের মাধ্যমে মানুষ বাঁচে। আর একটা জিনিস মনে রাখবার, যে বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায়। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হোক, মহাত্মা গান্ধী হোক, বা তোমার বিল ক্লিন্টনই হোক, মানে যেই হোক না কেন, তুমি পৃথিবীতে এমন কিছু কাজ করো, এত ভালো কাজ করো যে তোমার এই দুনিয়া থেকে প্রস্থান হওয়ার পরও সারা পৃথিবী ব্যাপী মানুষ যেন তোমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। তবে স্মরণ দুই ভাবে করে, একটা হলো শ্রদ্ধা ভরে স্মরণ করে, আরেকটা হলো ঘৃণা ভরে স্মরণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে একজন নেতা ছিলেন, শহীদ জিয়াউর রহমান সে একজন নেতা ছিলেন, তারাও বিখ্যাত মনীষী। আবার তোমার এরশাদ শিকদার ছিলেন, উনিও একজন মানুষ। ওই দুইজন মানুষ আর এরশাদ শিকদার দুইটা কি এক হইল না স্যার। তখন ওই যে দলই করুক না কেন, সে আমলিক করুক বা বিএনপি করুক, দ্যাটস নট মাই হেডিং। জিয়াউর রহমান ভালো লোক ছিলেন, শেখ মুজিবুর রহমান ভালো লোক ছিলেন, তাদেরকে মানুষ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে। একই সাথে সেই খুনি এরশাদ শিকদার, ওরে কি, ও তো মানুষ, ওরে কিন্তু মানুষ মনে রাখছে, কিন্তু ওরে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করবে, ওরে মানুষ ঘৃণা করে স্মরণ করে। তাহলে আমাদের এমন কাজ করতে হবে যাতে আমাদের এই কর্মের মাধ্যমে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি। এই জন্য কিন্তু বলে যে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে, আর মৃত্যু ঘটে তোমার শুধু এই বডি ফিগারে। আর আত্মা কখনো মরে না, সোল নেভার ডাইজ। আত্মা হলো তোমার অবিনশ্বর। যাই হোক, আমরা এগুলো আলোচনা করলাম, এগুলো হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটু ঝামেলা আছে, যদি শুধু ইয়েস বা নো দ্বারা অ্যানসার করা হয়, এটা পরেই আমরা আলোচনা করি। আচ্ছা, অ্যাসার্টিভটা বুঝতে পারছো কি আগে? অ্যাসার্টিভে কারো সমস্যা নেই না? না স্যার। আচ্ছা, এরপরে আমরা আগে আলোচনা করি যে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইয়েস নোট যেগুলো, এগুলো আমরা পরে যাই। ডাইরেক্ট পিসের সেন্টেন্সটি যদি ইন্টারগেটিভ হয়, দেখো, যেমন হি said to me have you done the work? স্যার ডিস্টার্ব করতেছে খুব দিয়ে। এই শব্দ হয় কেন? ডিস্টার্ব করো না।
শাহিনুর আক্তার খুদিতেছে। যে বেশি ডিস্টার্ব করবা তাকে কিন্তু আউট করে দেওয়া হবে ক্লাস থেকে। তোমার যদি ভালো না লাগে তুমি বের হয়ে যাবা, তুমি দেখবা না, কিন্তু সবাইকে ডিস্টার্ব করবা সেটা তো কোনো ভালো সন্তানের কাজ নয়। দেখো, হি সেড টু মি, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? সে আমাকে বলল যে তুমি কি কাজটি করেছো? এবার আমরা দেখি যে ডাইরেক্ট পিস এর সেন্টেন্সটি ইন্টারগেটিভ। যদি ডাইরেক্ট পিস এর সেন্টেন্সটি ইন্টারগেটিভ হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক, ইনকোয়ার, ডিমান্ড টু, ওয়ান্ট টু নো, মানে আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই, এরকম কিছু বোঝায়। এখানে আস্ক লিখতে হবে, ইনকোয়ার অফ লিখতে হবে এমন না, ঠিক আছে? তবে আস্ক আমরা লিখি যে বানানটা সহজ, বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ওয়েদার বানানটা একটু কঠিন হয়ে যায়। ইনকোয়ার অফ, ডিমান্ড টু নো বা ওয়ান্ট টু নো এরকম না লিখে আমরা সরাসরি আস্ক লিখি, লিখতে সুবিধার কারণে। তাহলে আমরা দেখব যে এই ডিরেক্ট স্পিচ এর সেন্টেন্সটি যদি ইন্টারগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব আমরা আস্ক অথবা ইনকোয়ার অফ লিখব। হি স্যার ডিস্টার্ব করছে স্যার। স্যার ওয়েদার লিখলে হবে না? এখন তো কে ডিস্টার্ব করে ই করে আউট করে দেন। হি আস্কড মি অথবা হি ইনকোয়ার অফ মি এরকম লেখলা। এই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম আস্ক বানানটা সহজ তাই আস্ক লিখলাম, হি আস্কড মি, কমা এর পরিবর্তে এখানে ইফ অথবা ওয়েদার বসে, কমা এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসে। তবে কখন বসে সেটা জানতে হবে। তোমাকে আগে খেয়াল করতে হবে যে এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কিনা। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে এখানে ইফ বা ওয়েদার বসবে না, ঠিক আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড কি যেন হোয়েন, হোয়ার, হাউ, হু, হুম এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে না। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু না হয় সেই ক্ষেত্রে আমরা এখানে ইফ বা ওয়েদার WHETHER লিখব। আচ্ছা, ইফ এখন যেহেতু এটা দিয়ে শুরু হয়নি আমরা ইফ লিখলাম। আর ইনডিরেক্ট মানেই সেন্টেন্সটাকে আমার অ্যাসার্টিভ করতে, অ্যাসার্টিভ। আমি যদি অ্যাসার্টিভ করতে যাই আগে আমাকে সাবজেক্ট লিখতে হবে। আচ্ছা, সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, তাই না? জি স্যার। সেকেন্ড পারসন কার অনুযায়ী পরিবর্তন হবে? সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর ইফ নমিনেটিভ কেস সাবজেক্টিভ কেস হিসেবে আছে, তাহলে মেয়ের সাবজেক্টিভ কেস কি? আই। কথা রিপিট হয়। কথা রিপিট হয়। স্যার কথা রিপিট হয়। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। রিপিট হয় কথা। জি স্যার ঠিক আছে এবার। ঠিক আছে? জি স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করছি, তাই না? আর আমরা আগেই বলছি যে পারসন পরিবর্তন হয় কিন্তু কেস পরিবর্তন হয় না। তাহলে এটা তো সাবজেক্টিভ কেস হিসেবে আছে। তো আবারও রিপিট হচ্ছে। জি স্যার। এখন মনে হয় ঠিক আছে। দেখো, স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে মেয়ের পরিবর্তে আই হইছে, এটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা পাস্ট ফর্ম আছে, তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড, তাই না? হ্যাড ডান দা ওয়ার্ক, শেষ চিহ্ন ফুল স্টপ। কারণ ইনডিরেক্ট মানে যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে তাহলে তোমার শেষে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। ভালো করে বুঝছো? আরেকবার বলেন। আচ্ছা, অন্য বাক্যটা খেয়াল করো। রহিম said to Karim, did you go to Dhaka Did you go to Dhaka yesterday? রহিম said to Karim, রহিম করিমকে বলল, did you go to Dhaka yesterday? তুমি কি গতকাল ঢাকা গিয়েছিলে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? রহিম
asked Karim if আছে you সেকেন্ড পারসন কাকে বোঝাবে করিম রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে করিমকে বোঝাবে তাই না তাহলে আমরা কি লিখব করিম তো নাউন আমরা লিখব হি লিখে করিম বোঝানোর জন্য তুমি ব্র্যাকেটে কে দিয়া দিতে পারো এটুকু বুঝছো কি আর যদি এটা না দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে? না না দিলে সমস্যা নাই এটা আমি দিয়া বুঝাচ্ছি যে আসলে এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে এখন তো কেউ প্রশ্ন করতে পারে স্যার হি দ্বারা কি করিমকে বোঝানো হয়েছে না রহিমকে বোঝানো হয়েছে এটা যেন কোশ্চেনটা না করে এই জন্য মনে করো যে আমি হি দিয়ে দিলাম ব্র্যাকেটে কে দিয়ে দিলাম যে হি দ্বারা মূলত করিমকে বোঝানো হয়েছে করিমকে বোঝানো হয়েছে আর এটা যে দিতেই হবে এমন না বা আমি দিতেছি এটা আমার জন্য জায়েজ তোমার জন্য জায়েজ না হচ্ছে কারণ আমি দিতেছি তোমাকে বোঝানোর জন্য আর তুমি যখন এটা অত বিষয় না ওটা না দেওয়াই বেটার কারণ তুমি যখন দিবা টিচারকে বোঝানোর দরকার নাই টিচার ওটা এমনি বুঝবে যে তুমি কি বোঝাতে চাইছো স্যার আমরা যখন বুঝাবো কাউকে যখন তোমরা আবার কাউকে বুঝাবা তখন আবার তুমি ঠিকই দিবা কারণ তখন তুমি যাকে বুঝাইতে চাবা সে যেন বুঝে তাহলে যে ওটা বুঝবে হ্যাঁ তাহলে পরীক্ষায় দিব না আমরা না পরীক্ষা দিবা না কারণ এটা তোমার আর টিচারকে বোঝানোর দরকার নেই টিচাররা দিতে পারে যে দিয়া তোমাকে বুঝাইতেছে যে এটা আসলে এটার পরিবর্তে বসছে এখন তুমি যদি টিচারকে বুঝাইতে চাও মানে দিলে কাটা যাবে না বা দিলে তোমাকে বকা দিবে না নাম্বারও কাটবে না যেটা লেখছো কেন সেটা না না দিলেও কোনো সমস্যা নাই ওইটা হলো তোমার ইচ্ছা তুমি ইচ্ছা করলে দেখাই দিতে পারো যে আমি এখানে কি দ্বারা করিমকে বুঝাইছি আর তুমি যদি নাও দাও তাতে সমস্যা নেই আর আমরা ব্যবহার করে দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য যে এখানে হি দ্বারা মূলত করিমকে বোঝানো হয়েছে ঠিক আছে জি স্যার রহিমের পরিবর্তে আচ্ছা এখন দেখো রহিম আস্কড করিম ইফ হি আবার দেখো এটা পাস্ট ফর্মে আছে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় পাস্ট পারফেক্ট হ্যাঁ পাস্ট পারফেক্টের গঠন কি সাবজেক্ট উপরে হ্যাড হি হ্যাড গন গন কোন ওয়ান টু ঢাকা the previous day দ্য প্রিভিয়াস দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস ডে শেষ চিহ্ন হ্যাপি ভাই আচ্ছা এই অক্সিলারি ভার্ব যেগুলো বি ভার্ব হ্যাভ ভার্ব দিয়ে যেগুলো শুরু হয় এগুলা কি বুঝতে পারছো জি স্যার স্যার ইয়েস স্যার এগুলা কারো সমস্যা আছে না না স্যার স্যার আচ্ছা এখন আমরা দেখি যে সেন্টেন্সটি যদি WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে হ্যাঁ ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কেমন হয় ধরো লেখা আছে মিনা said to Bina where are you going now Mina said to Bina where are you going now Mina Bina কে বললো যে where are you going now তুমি এখন কোথায় যাচ্ছ রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে মিনা asked Bina এই যে কমায়ের পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার লিখছি এখন এগুলো কিছুই বসবে না এখানে এই হোয়ারটাই কোশ্চেন ওয়ার্ডটাই তোমার কনজাংশন হিসেবে কাজ করবে মিনা asked Bina জি স্যার where কি সেকেন্ড পারসন কাকে ফলো করবে বিনা সেকেন্ড শি where she আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম বি এই she দ্বারা কাকে বোঝানো হয়েছে বিনা where she প্রেজেন্ট Was. কন্টিনিউয়াস আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস তাহলে was going নাও এর পরিবর্তে লিখতে হবে then t h e n মিনা হ্যাঁ স্যার এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো পরিবর্তন হবে না না এই যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে লিখবা পাস্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকলে লিখবা পাস্ট পারফেক্ট ডিস্টার্ব হলো পাস্ট কন্টিনিউয়াস থাকলে লিখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ আর পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স স্যার লাস্টে কি লিখতে হবে where she was going then এই যে নাও এর পরিবর্তে then লিখতে হয়
নিকটবর্তী THEN অর্থে দূরবর্তী। হ্যাঁ, নিকটবর্তী ওয়ার্ডের পরিবর্তে দূরত্ববাচক ওয়ার্ড লিখতে হয়। বুঝতে পারছো? জি স্যার জি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার Yes, sir. স্যার অনেক আর মাহাদি শব্দ করতেছে। এই অনেক মাহাদি ডিস্টার্ব করো না। ওই স্যার স্যার আমি একবারও করি না শোনো, এরপরে দেখো, সেন্টেন্সে যদি কোনো ডিটাচড প্রিপজিশন থাকে, বিচ্ছিন্ন প্রিপজিশন যেগুলো, এইগুলো যদি থাকে তাহলে সেটা WH ওয়ার্ডের আগে চলে আসে। যেমন একটা বাক্য দেখো, স্যার এটা শেষ, স্যার। মিট করে দেন। ইয়েস স্যার, সাকিবুল হাসান সমস্যা। সাকিবুল হাসান। টিচার সেড টু মি, what class do you read in? ধরো এরকম লেখা আছে, টিচার সেড টু মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন, what class do you read in? তুমি কোন ক্লাসে পড়ো? এই যে বাক্যের শেষে একটা প্রিপজিশন আছে, এটাকে আমরা বলি কি? ডিটাচড প্রিপজিশন। এই বাক্যের শেষে যদি ডিটাচড প্রিপজিশন থাকে, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, এই ডিটাচড প্রিপজিশনটা WH ওয়ার্ডের আগে চলে আসবে। তুমি চেঞ্জ এইভাবে করবা, টিচার টিচার asked me, এখানে শুধু হোয়াট না লিখে ইন হোয়াট লিখবে। এই যে লাস্টের যে ডিটাচড প্রিপজিশনটা আছে, এটা আমি কিন্তু এই যে এখানে নিয়ে এসে পড়ব। ইন হোয়াট ক্লাস, I read. সেকেন্ড পারসন, রিপোর্টিং বাই মিউট কর। আই রিড। রিডের তো পাস্ট ফর্ম রিড, শেষ চিহ্ন ফুল স্টপ। তাহলে আমরা দেখব যে বাক্যে যদি কোনো ডিটাচড প্রিপজিশন থাকে, সেটা কোশ্চেন ওয়ার্ডের আগে চলে আসে। ভালো করে বুঝতে পারছো? জি স্যার আরেকটু ভালো করে খেয়াল করে দেখো, আর পরেরটা তোমরা করার চেষ্টা করো। যেমন he said to me, where have you come from? তোমরা আচ্ছা দেখো তো এটা করতে পারো কিনা। জি স্যার 100% করব। হ্যাঁ করো। যায় না, নেওয়া যায় না, গরম লাগে। স্যার করছি। করছো? জি স্যার। স্যার করছি সবারই হয়েছে? জি স্যার। জি স্যার তাহলে দেখো, আমরা লিখবো যে he He asked asked me me from where, তারপর কি লিখছো? তারপর স্যার লিখছি I গুড, I, তারপর I had I had come come come, কারণ কামের তিনটা ফর্ম একই, তাই না? সরি, কাম, কেম, কাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক। এই হলো তোমার স্যার হইছে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তোমরা ভালো করে বুঝতে পারছো? জি স্যার জি স্যার। স্যার এটা আবার একটু বুঝিয়ে দেন। লাস্টেরটা জি স্যার। দেখো, আমরা আগে যেভাবে ন্যারেশন করছো সবকিছু ঠিক আছে, আমরা শুধু বলছি যে যদি ডিটাচড প্রিপজিশন থাকে, বাক্যের শেষে সম্পর্কহীন অবস্থায় যে প্রিপজিশন বসে, এটার নাম হলো ডিটাচড প্রিপজিশন। এই ডিটাচড প্রিপজিশন যদি থাকে, সেটা তোমার এই WH ওয়ার্ডের আগে চলে আসে। যেন ফ্রম আসছিল, এখানে তোমার এই যে এই ফ্রমটা এই জায়গায় চলে আসছে, এই ফ্রমটা। নরমালি যেভাবে ন্যারেশন হয়েছে ওইভাবে। তাহলে এখানে হইলো হি আস্কড মি
এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স দেখে তোমার এখানে আস্ক ব্যবহৃত হয়েছে, হি আস্কড মি। আর ডাব্লিউএইচ ওয়ার্ড তো থাকবে, ডিটাচ প্রিপোজিশন থাকলে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে চলে আসে। ফ্রমটাকে আমি হোয়ার এর আগে নিয়ে আসলাম, ফ্রম হোয়ার। এখন তো ওই যে ইনডিরেক্ট মানে সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে আগে আমার সাবজেক্টের কাজ করতে হচ্ছে। যে সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিসিভ করো, রিসিভ করে কোন যে ক্লাসে আছে। এখানে আমরা দেখব যে সেকেন্ড পারসন অবজেক্ট, এটা তোমার রিপোর্টিং ভার্বের সেকেন্ড পারসনটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর এই ইউটা আছে সাবজেক্টিভ ফর্ম হিসেবে, তাহলে মেয়ের সাবজেক্টিভ ফর্ম কি আই, ঠিক আছে। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব আছে পাস্ট ফর্ম, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ এর পরিবর্তে আমাকে শুধু হ্যাড লিখতে হবে, আই হ্যাড কাম, ঠিক আছে স্যার। আচ্ছা, এই হলো তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ। তবে আরেকটা জিনিস এখানে জিজ্ঞাসা করো, মানে এরকম যদি হয় যে তোমাকে কোশ্চেন করলো, তুমি এস বা নো তার অ্যান্সার করছো, যেমন হি সেড টু মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, সে আমাকে বললো তুমি কি কাজটি করেছো, অ্যান্সারে আমি লিখছি ইয়েস বা নো, বা শুধু এইটুক বললো যে হি সেড ইয়েস বা হি সেড নো, যেটা অ্যাসার্টিভের ক্ষেত্রে আমি আগে বলতে চাইছিলাম। দেখো এই ইয়েস বা নো থাকলে তাহলে একটু ভিন্নভাবে অ্যান্সার করবে, যেমন ধরো শুধু এইটুক লেখা আছে হি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আছে ইয়েস। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে তুমি লিখবা হি said yes, replied in the affirmative। আর যদি নো থাকে তাহলে লিখবা হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস থাকলে পরে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে পরে হি রিপ্লাইড ইন দ্য এটা দেখো নেগেটিভ। 6 নেগেটিভ। আচ্ছা, এখন আমরা আলোচনা করি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়। যেমন ধরো এরকম লেখা আছে যে মাদার said to her daughter bring a glass of water for me। আচ্ছা, এরকম যদি লেখা থাকে যে মাদার সেড হার ডটার ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, আমরা পরের বাক্যটা এবার দেখতে পাচ্ছি যে পরের বাক্যটা কি আছে, ইম্পারেটিভ আছে। যদি ইম্পারেটিভ হয় এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে তোমার অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, সাজেস্ট ইত্যাদি ইত্যাদি হতে পারে। সেটা সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী তোমার রিপোর্টিং ভার্ব বসবে। সাধারণত যদি সেনা বিভাগ থাকে, সেনারা সাধারণত অর্ডার করে না, ওরা কমান্ড করে, ওই ক্ষেত্রে কমান্ড ব্যবহার করবা। এছাড়া এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কম্পেয়ার করবা। সম্মানের দিক থেকে বা বয়সের দিক থেকে যদি সাবজেক্ট বড় থাকে, বড়রা ছোটদেরকে অর্ডার করতে পারে, অ্যাডভাইস করতে পারে, আবার রিকোয়েস্টও করতে পারে, সাজেস্টও করতে পারে। কিন্তু যদি এরকম হয় যে ডটার সেড টু হার মাদার, মেয়ে তার মাকে বললো, এখন মেয়ে কিন্তু তার মাকে অর্ডার করতে পারে না, অ্যাডভাইস করতে পারে না। এই জিনিসটা আবার খেয়াল করবে যে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি অবজেক্টের চেয়ে সম্মানের দিক থেকে বা বয়সের দিক থেকে ছোট হয়, ছোটরা কিন্তু বড়দেরকে সর্বদা রিকোয়েস্ট করতে পারে। কিন্তু এখন আমি এরকম দিছি যে স্টুডেন্ট সেড দ্য টিচার, এখন তুমি যদি লেখো যে স্টুডেন্ট অর্ডার দ্য টিচার, তাহলে কিন্তু তোমার বাক্যটা হবে না। স্টুডেন্ট টিচারকে কখন অর্ডার করতে পারে? সন অর্ডার হিজ ফাদার, পুত্র তার বাবাকে অর্ডার করলো, তাহলে কিন্তু হবে না। মানে সম্মানের দৃষ্টিকোণ থেকে কে বড় বা বয়সের দিক থেকে কে বড়, বড়রা ছোটদেরকে অর্ডার করতে পারে, অ্যাডভাইস করতে পারে, সাজেস্ট করতে পারে, কিন্তু ছোটরা বড়দেরকে সর্বদাই রিকোয়েস্ট করে। যাই হোক, দেখো মাদার সেড টু হার ডটার ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, তাহলে তুমি লিখবা যে মাদার, এখানে অর্ডারও দিতে পারো, আর কারো কাজ করাতে চাইলে রিকোয়েস্ট করাটাই বেটার। যাই হোক, আমি অর্ডারই ব্যবহার করি। মাদার
স্যার এই শব্দ যদি না বোঝা যায় যে টোল্ড ব্যবহার করলে কোন সমস্যা? যদি এই সম্মানের দৃষ্টিকোণ থেকে, যেমন ধরো মিনা সেড টু বিনা, মিনা বিনাকে বললো, এখন মিনা আর বিনার মধ্যে কেরা বড় কেরা ছোট এটা তো আর বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? এই ক্ষেত্রে তুমি টেল বা টোল ব্যবহার করবে। জি স্যার তাই। তবে একটা জিনিস খেয়াল করবা, মানুষকে দ্বারা কাজ করানোর জন্য রিকোয়েস্ট করাটাই বেটার, কারণ তুমি একজনের কাজ করাবা, তাকে অর্ডার করলে পরে সে মন খারাপ করে, আর তুমি যদি তাকে রিকোয়েস্ট করো সে কাজটা স্বাচ্ছন্দ্যে করতে চায়। মাদার অর্ডারড হার ডটার, এই ক্ষেত্রে এই কমা এগুলোর পরিবর্তে বসাইতে হবে টু। মাদার অর্ডারড হার ডটার টু bring a glass of water for a me reporting verb object। ও ফলো করব কাকে? সরি, ও ফলো করতেছে তোমার একবারে সাবজেক্টকে, কারণ এটা দেখো ফার্স্ট পারসন আছে, সাবজেক্ট কারা? মাদার, আর এই ক্ষেত্রে আছে মি, তাহলে মাদার তো নাও, এই মাদারের পরিবর্তে প্রোনাউন কি ব্যবহার করতে হবে? শি। এখন দেখতে হবে আমার এই শি এর অবজেক্টিভ ফর্ম কি? শি এর অবজেক্টিভ ফর্ম হার। আমি এখানে ব্র্যাকেটে এম লিখে দিলাম, যেখানে এই হার দ্বারা কাকে বোঝানো হয়েছে? মাদারকে বোঝানো হয়েছে। ভালো করে বুঝছো? জি স্যার। জি স্যার। পরেরটা খেয়াল করো। জেনারেল সেড টু দ্য সোলজার, General said to the soldiers, go back to your barrack, যে তোমরা তাঁবুতে ফিরে যাও। অর্থাৎ সেনাপতি সাহেব সৈনিকদের অর্ডার করলেন যে তোমরা ব্যারাকে ফিরে যাও বা তাঁবুতে ফিরে যাও। যখন সেনা বিভাগ থাকবে সেই ক্ষেত্রে এখানে কমান্ড ব্যবহার করতে হবে। এরপর কি লিখছেন? soldiers go back to your barrack, go back ফিরে যাও to your barrack, মানে তোমরা তোমাদের তাঁবুতে ফিরে যাও। Go back to your barrack, এই যে ইউ দিছেন কোনটায়? এই যে ইউর হবে না, ইউর হবে। হ্যাঁ হ্যাঁ, to your barrack। আচ্ছা, এখন দেখো এই সেনা বিভাগের ক্ষেত্রে আমরা অর্ডার বা রিকোয়েস্ট ব্যবহার না করে এই ক্ষেত্রে আমরা কমান্ড ব্যবহার করব। জেনারেল commanded the soldiers কমায়ের পরিবর্তে টু, go back to your এর পরিবর্তে কি হবে? there, he there। এই যে দেখো ইউর তো হলো সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কে? সোলজার্স, এটা প্লুরাল আছে, এর পরিবর্তে আমরা লিখবো হি, হি এর প্লুরাল কি? দে। এন্ড আরো পেজ আছে, এই ইউর হলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে চিন্তা করতে হবে তোমার দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ কি? দেয়ার। এই জন্য ইউর এর পরিবর্তে তোমার দেয়ার হলো, কারণ আমরা আগেই বলছি যে পারসন পরিবর্তন হবে কিন্তু কেস পরিবর্তন হবে না। আমি যে ওয়ার্ডটা চেঞ্জ করতেছি, যে কেজে আছে ওই কেজে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আবার যদি সেন্টেন্সে ডু নট বা ডোন্ট থাকে, সেটা তুমি দুই ভাবে করতে পারবা। যেমন দেখো এরকম আছে যে হি said don't make a noise in the class, noise in the class। যদি ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হয়, বাক্যটা যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে সহজ বুদ্ধি হলো আমরা এই সেডের ক্ষেত্রে ফরবিড ব্যবহার করব। যেমন হি forbade
ফার্স্ট ফর্ম লিখলাম। যদি ফরম্যাট ব্যবহার করো এই ডু নট বা ডোন্ট বাদ দিয়ে শুধু টু লিখবে, টু মেক এ নয়েজ ইন দা ক্লাস। আর যদি তুমি এখানে বলো যে না আমি এখানে অর্ডার ব্যবহার করব, তাহলে এইভাবে লিখতে হবে যে হি অর্ডার্ড, আগে নট লিখে তারপর টু লিখবে। হি অর্ডার্ড নট টু মেক এ নয়েজ ইন দা ক্লাস। তাহলে ডু নট বা ডোন্ট থাকলে আমি ফরবিডও ব্যবহার করতে পারবো, আবার অর্ডারও ব্যবহার করতে পারবো। যদি অর্ডার ব্যবহার করো তাহলে নটের পরে টু লিখতে হবে, কারণ নটটা হলো অ্যাডভার্ব, আমার টুটা বসাইতে হবে ভার্বের আগে, এই জন্য এটা আগে চলে আসে। বুঝতে পারছো? আর যদি সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট ব্যবহার করবা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা খেয়াল করো। যেমন হি said to me let us go to play, let us বা শর্ট ফর্ম যাই লেখো লেটস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই। অনেক নিয়ম আছে। এখন যদি let us বা লেটস থাকে এটাকে বলা হয় সেন্টেন্স দ্বারা প্রস্তাব করা বোঝানো হয়েছে। এটা কি বলা হয়? বলে যে সেন্টেন্স দ্বারা প্রস্তাব করা বোঝানো হচ্ছে। যদি সেন্টেন্স দ্বারা প্রস্তাব করা বোঝায় তাহলে এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব প্রপোজ হয়। কি হয়? প্রপোজ। আর হ্যাঁ প্রপোজ হয়। আর এই টুটা অপরিবর্তিত থাকে। ন্যারেশন চেঞ্জ করতে গেলে সমস্ত জায়গায় টু বাদ যায়, এই একটি মাত্র জায়গা আছে যেখানে টুটা বাদ যাবে না। তাহলে তুমি এরকম ভাবে লিখবা হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি। বুঝতে পারছো? যখন লেটাস বা লেটস দিয়ে শুরু হবে তখন রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ, আর এই টুটা তখন থেকেই যাবে। হি প্রপোজ টু মি। এই ক্ষেত্রে আবার ইম্পারেটিভ হওয়া সত্ত্বেও এই কমার পরিবর্তে এখানে আবার দ্যাট বসাইতে হবে। আচ্ছা, দ্যাট বসায়া এখন আমার দেখতে হবে কি পার্সন পরিবর্তন। লেটাস মানে অবজেক্টিভ কেস আছে আস, সে আমাকে বলল, তাহলে এই আস কাকে ফলো করতেছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, কারণ আসটা কিন্তু ফার্স্ট পারসন, তাই না? অর্থাৎ এর অবজেক্টিভ ফর্ম আছে, লেট হলো ট্রানজিটিভ ভার্ব, এটা মূলত হলো উই হিসাবে আছে। আর এই লেট হলো ভিটি বা ট্রানজিটিভ ভার্ব বিদায় লেটের পরে আস ব্যবহার করা হয়েছে, মূলত আছে উই। তাহলে এর পরিবর্তে কি লিখবা? দে। আর লেটের পরিবর্তে লিখবা শুড, দে শুড গো টু প্লে। He proposed to me that they should go to play. আর বাইপাস একটা নিয়ম আছে সহজ বুদ্ধি, হি প্রপোজ টু মি লেখা লেট প্লাস অবজেক্ট বাদ দা দিবে, এরকম ভাবে লেখা যাবে হি প্রপোজ টু মি লেট প্লাস অবজেক্ট বাদ দিয়া এই মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবে, গোয়িং টু প্লে। তাহলে কোনো ডিস্টার্ব নাই। He proposed to me going to play. এই হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট ক্লাসে অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এবং আদার্স কিছু ন্যারেশন আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। তারপরে যে প্যাসেজ ন্যারেশন আলোচনা করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।